আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্রবণ অধ্যায় থেকে সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা পড়ব সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, সংজ্ঞা পড়ব। না, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। আর নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রবীভূত করা যায় তবে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। আমি আমার আগের অধ্যায়ে দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করেছি, তো সেই দ্রাব্যতার পড়ার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি কি যে একটি নির্দিষ্ট উষ্ণতায়, ধরো একটি নির্দিষ্ট দ্রাবক, আমি ধরলাম জল, সেটা 100 গ্রাম জল নেওয়া হয়েছে। সেই 100 গ্রাম জলের মধ্যে কোনো একটি নির্দিষ্ট টেম্পারেচারে ম্যাক্সিমাম যতটা কোনো একটি নির্দিষ্ট দ্রবীভূত হতে পারে, সেই যে দ্রবীভূত হলে যে দ্রবণটা উৎপন্ন হচ্ছে তাকেই বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ। যেমন আমরা জানি যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা হচ্ছে 35। অর্থাৎ কি না, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সবচেয়ে বেশি 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 1 গ্রাম খাদ্য লবণ যদি দ্রবীভূত করা হয়, করে ভালো করে নাড়ালে সেই লবণটা দ্রবীভূত হয়ে যাবে। এখন এর মধ্যে যদি আরও 1 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করা হয় তাহলে সেই খাদ্য লবণ অর্থাৎ সেই দ্রাবও দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ দ্রবণটা কি, দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ। কারণ কি, এই নির্দিষ্ট উষ্ণতায়, আমার উদাহরণ অনুযায়ী 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম জলের মধ্যে 2 গ্রাম খাদ্য লবণ আমি এখনো পর্যন্ত দ্রবীভূত করেছি আমার উদাহরণ অনুযায়ী, ফলে সেটা কিন্তু দ্রবীভূত হয়ে গেছে। এবং সেই দ্রাবক অর্থাৎ 100 গ্রাম জলে আরও দ্রাব যদি আমি যোগ করতে চাই, দ্যাট ইজ খাদ্য লবণ যোগ করতে চাই, সেটাও অ্যাকসেপ্টেবল, সে গ্রহণ করতে পারবে। তাহলে এই দ্রবণটাই হলো অসম্পৃক্ত দ্রবণ। এইভাবে 1 গ্রাম করে যদি খাদ্য লবণ যোগ করতে থাকা যায়, সমস্ত লবণই দেখা যাবে কি দ্রবীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রবণটি কি অসম্পৃক্ত দ্রবণ। কিন্তু যেই মুহূর্তে 35 গ্রাম খাদ্য লবণ যোগ করা হয়ে গেল, তখন সেই সম্পূর্ণ লবণটাই দ্রবীভূত হয়ে গেল, কিন্তু তারপর আর সামান্য পরিমাণে লবণ যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে সেই অতিরিক্ত পরিমাণ লবণ আর দ্রবীভূত না হয়ে তলায় থিতিয়ে পড়ছে। তার মানে কি, তার মানে এই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সে 35 গ্রাম খাদ্য লবণকেই দ্রবীভূত করতে পারছে। এই অবস্থায় এর থেকে বেশি আর দ্রাব, এই ক্ষেত্রে খাদ্য লবণকে বা NaCl কে সে দ্রবীভূত করতে পারছে না। তাহলে এর ফলে যে দ্রবণটি উৎপন্ন হলো সেটাই হচ্ছে এই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলের ক্ষেত্রে সম্পৃক্ত খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম, এই উষ্ণতাটার উল্লেখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন দ্রাবকের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন করলে দ্রাব্যতার পরিমাণটা পরিবর্তিত হয়ে যায়। সেই কারণে আমাদের যখনই সম্পৃক্ত দ্রবণ বা অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা বলবো আমরা, তখনই কিন্তু উষ্ণতার উল্লেখ অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে আমরা পড়বো হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের পার্থক্যটা কি। তাহলে আমাদের কাছে এই পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। না, প্রথম পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে সম্পৃক্ত দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ দ্রাব দ্রবীভূত থাকে।
এর থেকে বেশি দ্রাব আর দ্রবীভূত হতে পারে না। হোয়ারাস অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি না, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণের তুলনায় কম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে। যেমন আমি উদাহরণে বললাম যে অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 1 গ্রাম NaCl, তারপর 2 গ্রাম NaCl, 3 গ্রাম NaCl, এরকম করতে করতে আপ টু 34 গ্রাম NaCl অবধি আমরা যোগ করতে পারছি। কিন্তু যেই মুহূর্তে 35 গ্রাম, দ্যাট ইজ সর্বোচ্চ, দ্রবীভূত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই দ্রবণটা আর অসম্পৃক্ত দ্রবণ থাকছে না। সুতরাং নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে নির্দিষ্ট উষ্ণতায় সবসময় অসম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণের তুলনায় কম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকবে। দ্বিতীয় পয়েন্ট কি না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যদি যোগ করা হয় তাহলে কিন্তু সেই অতিরিক্ত পরিমাণ দ্রাব আর দ্রবণে দ্রবীভূত না হয়ে তলায় থিতিয়ে পড়বে। কেমন, মানে ওই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে যদি 35 গ্রাম NaCl এর পর আরও যদি 1 গ্রাম কি 2 গ্রাম NaCl আমি যোগ করতে যাই, বা তার 1 গ্রামের থেকেও যদি কম পরিমাণে NaClও যোগ করা হয়, তাহলেও সেই অতিরিক্ত পরিমাণ NaCl কিন্তু আর জলে দ্রবীভূত না হয়ে থিতিয়ে পড়বে। হোয়ারাস নির্দিষ্ট উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যৌগ যোগ করলে তা কিন্তু ওই দ্রবণে আংশিক বা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে। নেক্সট কি না, নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করলেও কিন্তু দ্রবণের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমার উদাহরণ অনুযায়ী বললাম কি যে না, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে NaCl বা খাদ্য লবণের দ্রাব্যতা 35 গ্রাম, 35, দ্রাব্যতার কোনো একক হয় না, 35। অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে সবচেয়ে বেশি আমি 35 গ্রাম NaCl যোগ করতে পারি। কিন্তু এর পরে যদি আরও NaCl যোগ করা হয়, যেহেতু সেটা আর জলে দ্রবীভূত হচ্ছে না, তলায় থিতিয়ে পড়ছে, ফলে দ্রবণের ঘনত্বের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু নির্দিষ্ট উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে যখন অতিরিক্ত দ্রাব যোগ করা হচ্ছে, তখন কিন্তু ক্রমশ দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ যত আমি দ্রাব যোগ করছি তত সেটা দ্রবীভূত হচ্ছে এবং দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে এবং অতিপৃক্ত দ্রবণের বৈশিষ্ট্য, সেটা আমরা এখন পড়ব। প্রথমেই জানবো অতিপৃক্ত দ্রবণ কাকে বলে। না, আগেই যখন আমি সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা বলছিলাম, তখন বলছিলাম কি যে না, কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকতে পারে, সেটাই যদি থাকে, তাহলে যে দ্রবণটা তৈরি হচ্ছে তখন তাকে বলছে সম্পৃক্ত দ্রবণ। কিন্তু যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করা হয় যেখানে সর্বোচ্চ দ্রাব দ্রবীভূত করা হয়ে গিয়েছে, অর্থাৎ দ্রবণটি নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত, কিন্তু সেই অবস্থাতেও যদি তার থেকে বেশি পরিমাণে দ্রাব যোগ করা হয় এবং সেটি দ্রবীভূত হয়ে যায়, তখন সেই যে দ্রবণটা তৈরি হচ্ছে, তখন সেই উষ্ণতায় ওই দ্রাবের তাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। অর্থাৎ যদি একদম বইয়ের ভাষায় সংজ্ঞা বলি আমরা, যে অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা দাও, তাহলে আমরা কি বলবো না, নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণে দ্রাব থাকা সম্ভব, ম্যাক্সিমাম যতটা পরিমাণে দ্রাব থাকতে পারছে তবেই সেটা সম্পৃক্ত দ্রবণ। সেই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব থাকা সম্ভব, কোনো বিশেষ অবস্থায় যদি তার থেকে বেশি পরিমাণে দ্রাব দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণকে ওই উষ্ণতায় ওই দ্রাবের অতিপৃক্ত দ্রবণ বলবে। অতিপৃক্ত দ্রবণের তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি না, প্রথমেই জানতে হবে যে অতিপৃক্ত দ্রবণ কিন্তু ভীষণই অস্থায়ী প্রকৃতির হয়। অতিপৃক্ত দ্রবণ খুব অস্থায়ী প্রকৃতির হয়, অর্থাৎ একটু নাড়া দিলে বা দ্রাবের যদি একটা ছোট কেলাস যদি যোগ করা হয় বা ধূলিকণা উপস্থিত থাকে, তাহলেই কিন্তু দ্রবণ থেকে যে অতিরিক্ত পরিমাণ দ্রাব
হ্যাঁ, ম্যাক্সিমাম ওই পার্টিকুলার টেম্পারেচারে ওই দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত দ্রাব দ্রবীভূত হতে পারে তার থেকে যে বেশি পরিমাণ দ্রাবটা আমরা যোগ করেছিলাম, সেই অতিরিক্ত পরিমাণ দ্রাব কিন্তু অধক্ষিপ্ত হবে এবং দ্রবণটি আবার সম্পৃক্ত হয়ে পড়বে। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে কি না, উষ্ণতা স্থির রেখে এই দ্রবণে যদি দ্রাব যোগ করা হয় তাহলে কিন্তু দ্রবণের গাঢ়ত্ব কমে যাবে। এটাও কিন্তু অতিরিক্ত দ্রবণের একটি বৈশিষ্ট্য। এবার আমরা একটি উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে অতিরিক্ত দ্রবণ প্রস্তুত করা যায়। সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ প্রস্তুতি, আমরা এখন সেটা পড়ব যে কি করে আমরা সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ প্রস্তুত করব। প্রথমে একটি পরীক্ষা নলে কিছু পরিমাণ সোডিয়াম থায়োসালফেটের কেলাস নেব। পরীক্ষা নল মানে হচ্ছে টেস্ট টিউব, সেখানে সোডিয়াম থায়োসালফেটের কেলাস মানে হচ্ছে Na2S2O3 5H2O নিয়ে পরীক্ষা নল বা টেস্ট টিউবের মুখটা করব কি তুলো দিয়ে আটকে দেব, দিয়ে সেই টেস্ট টিউবটাকে একটা ওয়াটার বাথ বা জলগাহের মধ্যে রাখা ফুটন্ত জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এর ফলে এই কাজটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে উত্তপ্ত করবার কিছুক্ষণের মধ্যে থায়োসালফেটের কেলাসগুলো থেকে যে কেলাস জল রয়েছে, আমরা বললাম না যে সোডিয়াম থায়োসালফেট কেলাসের সংকেত Na2S2O3 5H2O, এই 5H2Oটা কি কেলাস জল। এই বিষয়ে আমরা আমার পরবর্তী ভিডিওতে যেখানে আমি কেলাস পড়াবো তখন আমি আলোচনা করব আরো ডিটেলে। যাই হোক, যখন উত্তপ্ত করা হবে থায়োসালফেটের কেলাসগুলোর মধ্যে থাকা এই যে কেলাস জল সেটা ত্যাগ করে এবং এর ফলে কি হয়, এই যে জল উৎপন্ন হচ্ছে তার মধ্যেই কেলাসগুলো দ্রবীভূত হয়ে গিয়ে একটা স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। এরপর যদি টেস্ট টিউবটাকে আমরা নাড়াবো না, নাড়িয়ে ঠান্ডা করে ঘরের উষ্ণতায় নিয়ে আসতে হবে, তখন কিন্তু দেখা যাবে যে কোনো কেলাস কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে না বা কেলাস পৃথক হয়ে যাচ্ছে না। এইভাবে যে তোমার যে দ্রবণটা পাওয়া গেল, যে স্বচ্ছ দ্রবণ আমরা পেলাম, সেটাই হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ। এখানে কেলাস জলই দ্রাবক হিসেবে কাজ করছে এবং যে স্বচ্ছ দ্রবণটি আমরা পাচ্ছি সেটাই হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ। এইভাবে আমরা কিন্তু অত্যন্ত সহজে একটি অতিরিক্ত দ্রবণ প্রস্তুত করতে পারি। এরপর আমরা পড়ব যে কোনো একটা দ্রবণ আমরা কি করে বুঝবো যে সেটা সম্পৃক্ত দ্রবণ না অসম্পৃক্ত দ্রবণ নাকি অতিরিক্ত দ্রবণ, সেটা আমরা কি করে বুঝবো, তার জন্য কিভাবে কি পরীক্ষার সাহায্যে আমরা বুঝতে পারবো। প্রথমে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা দ্রবণে আমাদেরকে অতিরিক্ত পরিমাণে দ্রাব যোগ করতে হবে, করে ভালোভাবে নাড়াতে হবে। এইবার যদি এই নাড়ানোর ফলে ওই দ্রাব সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে গিয়ে যদি দ্রবণের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে কি না যে দ্রবণটি আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ওই উষ্ণতায় প্রদত্ত দ্রবণটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর যদি ওই অতিরিক্ত দ্রাব ওই দ্রবণে দ্রবীভূত হলো না হয়ে দ্রবণের বা পাত্রের তলায় থিতিয়ে পড়ে এবং দেখা যায় যে দ্রবণের ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে হবে কি, বুঝতে হবে যে ওই উষ্ণতায় যে দ্রবণটি আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সম্পৃক্ত প্রকৃতির, কারণ তার মধ্যে ম্যাক্সিমাম যতটা দ্রাব দ্রবীভূত থাকতে পারে সেটা অলরেডি রয়েছে, ফলে আমরা যে অতিরিক্ত দ্রাবটাকে যোগ করেছি সেটা দ্রবীভূত আর হচ্ছে না, ফলে ঘনত্বেরও কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখন যদি ওই অতিরিক্ত কিছু পরিমাণ দ্রবণ থেকে পৃথক হয়ে পাত্রের তলায় বা দ্রাবের গায়ে জমতে থাকে তাহলে বুঝতে হবে কি না ওই উষ্ণতায় দ্রবণটি অতিরিক্ত প্রকৃতির। এইভাবে আমরা কিন্তু খুব সহজেই কোনো একটি দ্রবণকে অসম্পৃক্ত না সম্পৃক্ত না অতিরিক্ত সেটা আমরা বুঝতে পারি।
নেক্সট আমরা পড়ব যে একটি সম্পৃক্ত দ্রবণকে আমরা কিভাবে অসম্পৃক্ত করব। না, সম্পৃক্ত দ্রবণকে আমরা দুটি উপায়ে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। একটা হচ্ছে কি না, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতাকে স্থির রেখে যদি তার মধ্যে অতিরিক্ত পরিমাণে দ্রাবক যোগ করি তাহলে এই দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। মানে যেরকম উদাহরণে বলেছিলাম 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 35 গ্রাম NaCl যোগ করা হয়েছে, ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ। এখন ওই 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি আরো খানিকটা জল ঢেলে দেওয়া হয় তাহলেই দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। আর একটা কাজ করা যায়, যদি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় তাহলে উচ্চতর উষ্ণতাতে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটিয়েও কিন্তু আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি। অর্থাৎ দুটোভাবে আমরা কোনো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি। একটা হচ্ছে উষ্ণতা স্থির রেখে দ্রাবকের পরিমাণ বাড়িয়ে, আর একটা হচ্ছে দ্রাবকের পরিমাণ স্থির রেখেই উষ্ণতার পরিবর্তন করে। সাধারণত উষ্ণতা বাড়ালেই উচ্চতর উষ্ণতায় দেখা যায় যে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়ে। এইরকম ভাবে বলা যেতে পারে, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরো চিনি যোগ করে নাড়াতে থাকলে তাহলে কি হবে, তখন আমাদের কি বলতে হবে না, ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণে যতই আমরা চিনি যোগ করি না কেন চিনি কিন্তু আর দ্রবীভূত হবে না এবং পাত্রের তলায় থিতিয়ে পড়বে, আর চিনির যে জলটা সেই দ্রবণের ঘনত্বর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর ওই দ্রবণের যদি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে চিনি দ্রবীভূত করি তখন কি হবে না, যেই মুহূর্তে দ্রবণের তাপমাত্রা আমরা বাড়িয়ে দেব তখন কি হবে, জলে চিনির দ্রাব্যতাও বৃদ্ধি পেয়ে যাবে। তখন এই অবস্থায় কিন্তু আরো চিনি কিন্তু দ্রবীভূত হবে। এইভাবে কিন্তু ততক্ষণই চিনি দ্রবীভূত হতে থাকবে এবং দ্রবণের ঘনত্ব বাড়তে থাকবে যতক্ষণ না ওই যে উষ্ণতাটাকে আমরা বাড়িয়েছি সেই উচ্চতর উষ্ণতাতে দ্রবণটি সম্পৃক্ত হয়ে পড়ছে। আবার নতুন করে যতক্ষণ না সম্পৃক্ত হচ্ছে ওই উচ্চতর তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে চিনি যোগ করা যেতে পারে এবং সেটি দ্রবীভূত হয়ে যাবে। এই হলো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করবার উপায়। আর উল্টোটা কি না, অসম্পৃক্ত দ্রবণকে তাহলে কি কি উপায়ে সম্পৃক্ত করব না, এটা তো খুবই স্বাভাবিকভাবে যে উষ্ণতা স্থির রেখে কোনো অসম্পৃক্ত দ্রবণে আমরা যদি ক্রমাগত দ্রাব যোগ করতে থাকি, দ্রাব দ্রবীভূত হতে থাকবে এবং দ্রবণের গাঢ়ত্ব বাড়তে থাকবে এবং একটা সময় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। আর একটা পদ্ধতি কি করা যেতে পারে না, অসম্পৃক্ত দ্রবণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, কিছু পরিমাণ দ্রাবক কি হবে, বাষ্পীভূত হয়ে যাবে, ফলে দ্রাবকের পরিমাণ কমে যাবে। ফলে দ্রবণটি কি হবে, যখন আবার আগের উষ্ণতায় ফেরত আসবে তখন কি হবে, ওই অতিরিক্ত যে পরিমাণ দ্রাবটা থাকবে সেটা থিতিয়ে পড়বে, আর ওই অবস্থায় ওপরের যে স্বচ্ছ দ্রবণটা আমরা পাবো সেটা হয়ে যাবে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ। যেহেতু দ্রাবকের পরিমাণ কমে যাচ্ছে এক্ষেত্রে, ফলে কি হবে, তার দ্রাব দ্রবীভূত করবার ক্ষমতাটাও কমে যাবে, ফলে কম পরিমাণ দ্রাব দ্রবীভূত হবে, অতিরিক্ত পরিমাণ দ্রাব তলায় থিতিয়ে পড়বে, আর ওপরের যে স্বচ্ছ দ্রবণটি আমরা পাবো সেটা হবে ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ। আর একটা কি না, অসম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলেও বা কমালেও কিন্তু কোনো একটি বিশেষ নিচের উষ্ণতায়, নিম্নতর উষ্ণতায়ও কিন্তু দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হতে পারে বা পরিণত হয়। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে যেরকম বলা হয়েছিল যে উষ্ণতার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দ্রাব্যতার ক্ষেত্রে। আমরা এরপর তোমাদের সাথে দুটো প্রশ্ন, অ্যাপ্লিকেশন বেসড দুটো কোয়েশ্চেনের আনসার আলোচনা করব। একটা হচ্ছে যে আমি লিখেছি, দেখো যে ঘরের উষ্ণতায় সাধারণ লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণকে যদি বরফে বসিয়ে ওই দ্রবণের উষ্ণতা কমিয়ে 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয় তাহলে সম্ভাব্য পর্যবেক্ষণ কি হবে না, ঘরের উষ্ণতায় যদি সাধারণ লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণকে বরফে বসিয়ে
দ্রবণের উষ্ণতা যদি 5 ডিগ্রি সেলসিয়াসে কমিয়ে নিয়ে আসা হয়, তাহলেও কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত থাকবে। কেন না, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত সাধারণ লবণ যেটা NaCl খাদ্য লবণ, তার দ্রাব্যতার বৃদ্ধি খুব সামান্য, এবং উষ্ণতা হ্রাসেও দ্রাব্যতার হ্রাস যে কমে যায় সেটাও খুব সামান্য। তাই 5 ডিগ্রি সেলসিয়াসে খুব অল্প পরিমাণ লবণকেই কি দেখবো আমরা, দ্রবণের নিচে থিতিয়ে পড়তে দেখা যাবে। খুবই কম লবণকে দ্রবণের নিচে থিতিয়ে পড়তে দেখা যাবে। আর যদি গ্লোবাল লবণের সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে চাই, সেটা আমরা কখনোই পারি না। তার কারণটা কি না, তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম গ্লোবাল লবণের যে দ্রাব্যতা লেখে, সেখানে দেখানো হয়েছিল যে উষ্ণতাটা যদি জলের দ্রাব্যতাটা দেখা যায় যে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খুব দ্রুত হারে বাড়তে থাকে, কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার পর থেকে এই গ্লোবাল লবণ, দ্যাট ইজ সোডিয়াম সালফেট, আর তার কেলাস জল হচ্ছে 10 অণু কেলাস জল রয়েছে, এই লবণের কেলাস জল কি করে, এই লবণটি কেলাস জল ত্যাগ করতে থাকে, ফলে অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হয়। অর্থাৎ উষ্ণতা যতই বৃদ্ধি হোক না কেন, এই জলে হচ্ছে কি দ্রাব্যতাটা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অবধি গ্লোবাল লবণের দ্রাব্যতা জলে অত্যন্ত দ্রুত হারে বাড়ছে, কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াসের পর থেকে এর দ্রাব্যতা ক্রমশ কমতে থাকে। সুতরাং যদি আমি উত্তপ্ত করি গ্লোবাল লবণের সম্পৃক্ত দ্রবণকে, তাহলে কি হবে না, তাহলে এই যে দ্রবীভূত হয়ে যাওয়া যে অনার্দ্র লবণটি, সেটা ক্রমশ দ্রবণের তলায় থিতিয়ে পড়তে থাকবে, কিন্তু দ্রবণ অসম্পৃক্ত হবে না, কখনোই সেটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে না। এই মোটামুটি সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে আমি আলোচনা করলাম। ছাত্রীরা তোমরা বাড়িতে পড়ো, যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে।